দেখুন আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক এতটাই মজাদার হয়। তো দেখুন আমি সার্ভ করে নিলাম মটন কষা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কা সাবেকি কিচেন, আর আমি প্রিয়াঙ্কা। আজকে আবারও নিয়ে চলে এসেছি আরেকটি রান্না, সেটা হলো মটন কষা। মটন কষা আমরা সবাই খেয়ে থাকি এবং সবাই এই রান্নাটি জানি। আপনারা বলবেন এটা আবার নতুনত্ব কী আছে যে মটন কষা রান্না করে দেখাচ্ছে, কিন্তু একঘেয়েমি রান্না খেতে খেতে আমাদের প্রত্যেকেরই মুখের স্বাদটা একটু চেঞ্জ করার দরকার পড়ে। জানি যে মাংস খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর সেটা যদি কষা মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না। কিন্তু এই কষা মাংস খেতে খেতে মুখে একটা একঘেয়েমি স্বাদ চলে আসে। সেই স্বাদ পরিবর্তনের জন্য আজকে আমি মটন কষাটা করে নেবো একটু অন্যরকম স্টাইলে। তো মটন কষাটা করার জন্য দেখুন আমার কী কী লাগছে। আর এটা যদি রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে, রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো চলুন দেখে নিই মটন কষাটা করার জন্য আমার কী কী লাগে। মটন কষা বানানোর জন্য আমি সবার ফার্স্টে নিয়ে নিয়েছি মটন। আমি মটনের পিসগুলো এইরকম রেখেছি, খুব একটা বড়ও রাখিনি, খুব একটা ছোটও রাখিনি, কারণ বেশি বড় পিস হলে কষাতে কষাতে অনেকটা সময় লেগে যায়। তাই আমি এরকম মিডিয়াম সাইজের পিস রেখেছি। আপনারা চাইলে বড় পিসও রাখতে পারেন বা এর থেকে ছোটো পিসও করতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী আমি এই ধরনের পিস রেখেছি। এবার এই মাটনটাকে আমি ম্যারিনেট করে নেবো। মাটনটাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে টক দই। আমি এতে 100 গ্রাম মতো টক দই দিয়ে দেবো। আর এখানে আমার 700 মাংস আছে, তো 700 মাংসতে আমি 100 গ্রাম মতো টক দই দিয়ে দেবো। দিয়ে দিলাম টক দই। এর সাথে আরও কিছু গুঁড়ো মশলা দেবো, সেগুলো এবার আমি একে একে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই গোলমরিচের গুঁড়োটা দিলে রান্নাটা একটু ঝালও হবে, আর গোলমরিচের টেস্টটা মাংসের সাথে মিশে গিয়ে একটু অসাধারণ খেতে লাগবে। তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। আর দেবো নুন। আমি এখানে অল্প পরিমাণ নুন দিচ্ছি, বাকি নুনটা রান্নার সময় দেবো। তো আমি ম্যারিনেশনে দিয়ে দিলাম সামান্য একটু নুন। আর আমাদের যে মশলাটা রাখবে সেটা হচ্ছে একটি ভাজা মশলা। তো ভাজা মশলাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ধনে, জিরে, শুকনো লঙ্কা। এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা বড় এলাচ, আর একটুখানি জয়িত্রী। এই সমস্ত মশলাকে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেবো। আর এর সাথে আমি ম্যারিনেশনে আরেকটি মশলা অ্যাড করব, সেটা হচ্ছে এই পেঁয়াজ, শুকনো লঙ্কা, আদা, রসুন। এই সমস্ত কিছুকে তেলে আমি রোস্ট করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো। সেই পেস্টটা আমি ম্যারিনেশনে ইউজ করব। আমি কড়াইয়ে আর কোনো গোটা মশলা দেবো না, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এগুলো কিছুই আমি কড়াইয়ে দেবো না। পুরো জিনিসটাই এই মাংসের সাথে ম্যারিনেট করে আমি মাংসটাই শুধু কষাবো। তো আমি ম্যারিনেশনের জন্য এই পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর লঙ্কা, শুকনো লঙ্কা, আপনার চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন, আমি একটু ভেজে নেবো। ভেজে নিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নেবো। ততক্ষণে আমি এই টক দই, গোলমরিচ আর নুন এই সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। মাংস যতক্ষণ ম্যারিনেট করবেন মাংসটা ততটাই জুসি হবে এবং রান্নার সময়টাও কম লাগবে। তো আমার কাছে হাতে সেরকম একটা বেশি সময় নেই, তাই আমি মাংসটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন, বা ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন। তো দেখুন টক দই দিয়ে মাংসটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো তৈরি করে নেবো। পেঁয়াজ, আদা, রসুন সব কিছু ভাজার জন্য, পেঁয়াজের বেরেস্তার সাথে আদা, রসুন, শুকনো লঙ্কা সব কিছু ভাজার জন্য আমি গ্যাসে একটু কড়াই বসিয়ে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এবার তেলটা গরম হলে আমি একে একে এই গোটা মশলাগুলো দিয়ে দেবো। গোটা মশলা পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা এই সব কটা দিয়ে আমি তেলের সাথে একটু রোস্ট করে দেবো। এইভাবে কখনো মাটন রান্না করে দেখবেন, টেস্টটা খুবই ভালো আসে। তো আর ওই একঘেয়েমি মটন খাবার থেকে একবার এই মাটনটা ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমার তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো এতে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে ভেজে নেবো। দেখতে হবে খুব যেন আমার ব্রাউনও না হয়ে যায়, আবার কাঁচা কাঁচাও না থাকে, গোল্ডেন ব্রাউন হলে আমি সব কটাকেই নামিয়ে নেবো। তো এটাকে ভেজে নিতে হবে।
খাসির মাংস যেভাবে রান্না করবেন সেটাই খেতে ভালো লাগে, কিন্তু খাসির মাংসটা একটু এরকমভাবে এক্সপেরিমেন্ট করে রান্না করলেও, মানে একটু টেস্ট চেঞ্জ করার জন্য একটু আলাদা প্রসেসে রান্না করলেও সেটাও খেতে অসাধারণ লাগে। তো রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। তো দেখুন আমি সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। ভালো করে নেড়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে। আর মিক্সিতে কখনোই গরম অবস্থায় এগুলো পেস্ট করবেন না, এগুলোকে প্রথমে একটু পাত্রে রেখে ঠান্ডা করে নিতে হবে, মানে ছড়িয়ে রাখবেন তাহলে বেশি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো পাত্রে রেখে এগুলোকে ঠান্ডা করে নেবেন, তারপরে মিক্সিতে পেস্ট করবেন। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন বা শিলনোড়াতেও করে নিতে পারেন, কিন্তু আমার কাছে ইজি হচ্ছে মিক্সি, তাই আমি মিক্সি ইউজ করছি, মানে মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেবো। আপনাদের যেটা সুবিধা হয় আপনারা তাতে পেস্ট করে নেবেন। আর এই রান্নাটি একটু লোহার কড়াইতে করার চেষ্টা করবেন। আমার কাছে এর মধ্যে লোহার কড়াই অ্যাভেলেবেল নেই, তাই আমি নর্মাল কড়াইতেই করছি, অ্যালুমিনিয়ামের যে নর্মাল কড়াই তাতেই করছি। আপনাদের কাছে যদি লোহার কড়াই থেকে থাকে তাহলে আপনারা লোহার কড়াইতেই রান্নাটি করবেন। আর দেখুন আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এতে আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করবো না। এই যে শুকনো লঙ্কা দিয়েছি এতেই ঝাল হবে, আমি কোনো লঙ্কা গুঁড়ো ইউজ করবো না আর হলুদ গুঁড়ো ইউজ করবো না। পুরো জিনিসটাই কষিয়ে কষিয়ে রান্না হবে। আর এই মশলার কালারেই মাংসের কালারটা আসবে, এক্সট্রা করে কোনো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো ইউজ করার প্রয়োজন নেই। দেখুন আমার পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবার এইগুলোকে আমি অন্য একটু পাশে তুলে নেব। আর আমি এই মাটন কষাটা একটু আলু দিয়ে করছি, কারণ আমরা সব কিছুতেই একটু আলু খেতে বেশি পছন্দ করি, আর সেটা যদি মাংস হয় তো মাংসের আলু আমাদের ফেভারিট। তো আমি এই আলু দিয়ে মাটন কষা করছি। আপনারা মাটন কষাতে আলু স্কিপ করতে পারেন, আলুটা দেওয়া ম্যান্ডেটারি নয়। অ্যাকচুয়ালি আমাদের ভালো লাগে আলুটা খেতে, তাই আমি আলু দিয়েই করছি। আপনাদের যদি পছন্দ না হয় আলুটা অবশ্যই স্কিপ করতে পারেন। তো দেখুন আমার এগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এরকম গোল্ডেন ব্রাউন অবস্থাতেই রাখবো। এবার আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। দেখুন আমি সব কিছুকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেবো। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে আমি পেস্টটা তৈরি করতে পারবো না, তাই এটাকে আমি আগে ঠান্ডা হতে দেবো, তারপরে আমি পেস্টটা তৈরি করে নিয়ে মাংসের সাথে মেশাবো। তো এটা ততক্ষণ ঠান্ডা হোক। আর আমি এখানে যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, শুকনো লঙ্কা, ধনে, জিরে, জয়িত্রী, বড় এলাচ, এই সব কটাকে আমি আগে একটু ড্রাই রোস্ট করে নেবো, তারপরে গুঁড়ো করে নেবো। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে হালকা হাতে নেড়ে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। এই মশলাটাই আমরা ইউজ করব, আর কোনো গুঁড়ো মশলা এটা অ্যাড করবো না। এভাবে নেড়ে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখুন আমার মশলাটাও রোস্ট করা হয়ে গেছে। এবার এইটাকে আমি একটু ঠান্ডা হতে দেবো, তারপর আমি গুঁড়ো করে দেবো। তো সব কিছু গুঁড়ো করে নিয়ে আর ওই মশলাটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমি মাংসটার সাথে বাকি মশলাগুলো অ্যাড করব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, যেগুলো ভাজা মশলা করেছিলাম, মানে ধনে, জিরে, বড় এলাচ, জয়িত্রী আর শুকনো লঙ্কা, এভাবে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা কিছুটা আমি এতে অ্যাড করব, আর বাকিটা আমি রান্নার সময় অ্যাড করব। তো আমি গুঁড়োটা অ্যাড করে দিলাম। আর আমি যেই পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুর পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, সেই পেস্টটাও আমি এর সাথে অ্যাড করে দেবো। এবার সমস্ত কিছুকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এই মিশ্রণটাকে আমি 8 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এটা। এবার আমি ঢাকা চাপা দিয়ে 8 ঘন্টার জন্য ম্যারিনেট হতে দেবো। এতে আমি এক্সট্রা করে টমেটো ইউজ করিনি, কারণ আমি এখানে টক দই ইউজ করেছি, তাই আমার টমেটো দেওয়ার প্রয়োজন পড়েনি। আপনাদের যদি মনে হয় যে টমেটো দেওয়া, তাহলে আপনারা অবশ্যই দিতে পারেন। তো এবার আমি এটাকে একটু রেস্টে রাখবো। দেখুন 8 ঘন্টা পর আমি মাংসটাকে নিয়ে চলে এসেছি। সব কিছু ম্যারিনেট করা মাংস আমি নিয়ে চলে এসেছি। আমার কাছে 8 ঘন্টার বেশি সময় ছিল না, তাই আমি 8 ঘন্টায় রেখেছি। আপনারা একটু বেশিক্ষণ টাইম ধরেই রাখবেন, তাহলে মাংসটা আরও বেশি সফট হবে আর জুসিও হবে, আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মাংসটা নিয়ে চলে এসেছি। এবার গ্যাসটাকে অন করে দেবো, দিয়ে গ্যাসে একটি কড়াই বসিয়ে দেবো। আমি কড়াইটা বসিয়ে দিলাম। আপনারা এখানে ট্রাই করবেন লোহার যে কড়াইগুলো হয় তাতে করা।
আমার কাছে এই মুহূর্তে লোহার কড়াইটা নেই, তাই আমি এই কড়াইতেই করে নিচ্ছি। দেখুন আমার কড়াই গরম হয়ে এলে আমি এতে দিয়ে দেবো তেল। আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু কষা মাংস তাই তেলটা একটু বেশি লাগবে, আমি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে আলু। তেলটা গরম হলে আমি এতে আলু দিয়ে দেবো। যেহেতু আমরা মাংস একটু আলু দিয়ে খেতে পছন্দ করি, তাই আমি আলু দেবো। তো তেলটা একটু গরম হোক, তাহলে আমি এতে আলু দিয়ে দেবো। আপনাদের যদি খাসির মাংস আর অন্যরকম স্টাইলে জানা থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি সেই রেসিপিটাও করার ট্রাই করব। আমাদের খাসির মাংস কষা মানে মাটন কষা সবথেকে কোন জায়গায় বেশি প্রিয়, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার নিজের পার্সোনাল বলতে গেলে গোলবাড়ির কষা মাংস বেশি প্রিয়। বেশিরভাগ লোকেরই গোলবাড়ির কষা মাংস প্রিয় হয়ে থাকে, কারণ যেহেতু ওপরে একটা তেল মতো ভাসে আর জিনিসটা পুরোটাই গা মাখা আর মাংসগুলো একদম সফট হয়, তো গোলবাড়ির কষা মাংস বেশিরভাগ মানুষেরই প্রিয় হয়ে থাকে। তো তার মধ্যে আমিও আরেকজন যার গোলবাড়ির কষা মাংস প্রিয়। আপনাদের কোথাকার কষা মাংস প্রিয় বা মাটন কষা প্রিয়, সেটা আমাকে কমেন্টসে জানাবেন। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব। আমি সব কটা আলু দিয়ে দিলাম, আর আমি মানে হালকা ব্রাউন কালার আসবে সেই মতো আলু ভাজবো। পুরো আলু আমি মানে একদম গোল্ডেন ব্রাউন করে বা একটু বেশি ভাজা ভাজা আমি করবো না, হালকা ব্রাউন কালার এলেই আমি এটা তুলে নেবো। তো দেখুন আলুগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাটন কষা বিশেষত আলু না দিয়ে করাটাই বেশি ভালো, কিন্তু ওই আমি নিরুপাই। আমার কষা মশাইও আলু খেতে পছন্দ করে, আর আমিও আলু খেতে ভীষণই পছন্দ করি, তো আমাকে একটু হলেও আলু দিতে হবে। তো আমি আলু দিয়ে মাংসটা করবো, তার জন্য আমি আলুটা ভেজে নেব। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো। তো আমি একটা প্লেটে সব আলুগুলোকে তুলে নেবো। আমি আলুগুলোকে তুলে নিয়েছি, এবার এই তেলেই আমি দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। আর দেবো অল্প পরিমাণে একটু চিনি, কারণ তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুব সুন্দর আসবে, আর চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে কালারটাও ভালো লাগে দেখতে। তো আমি দিয়ে দিলাম চিনি। এবার চিনিটা আমি একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিনিটা আমার গলে গেছে, তেলের সাথেও মিশে গেছে। এবার আমি দিয়ে দেবো যে আমি ম্যারিনেট করা মাটনটা রেখেছিলাম সেটা, আমি এখানে এই মাটনটা দিয়ে দিলাম। মাটনটা আমি দিয়ে দিয়েছি, এবার আমি সমস্ত কিছুকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই মাটনটা মিডিয়াম ফ্লেমে রান্না হতে দিতে হবে, কারণ আমি এটা কোনো প্রেশার কুকারে করবো না, আমি কড়াইতেই করব, তাই মাংসটা যাতে পুরোপুরি ভালোভাবে কুক হয়ে যায় সেই সময়টুকু আমাকে দিতে হবে। তো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে মাংসটা রান্না করে নেব। আর এই পর্যায়েই দিয়ে দেবো আমার ভেজে রাখা আলুগুলো। আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু, আর দেবো যে গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা, সব কিছু একসাথে দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। নিয়ে এটাকে এইভাবে আমি রান্না হতে দেবো। যদি মনে হয় যে গ্রেভিটা শুকিয়ে এসছে, তাহলে আপনারা এতে অল্প অল্প জল অ্যাড করতে পারেন, আর সেটা হচ্ছে গরম জল। মাংস কষাতে কখনো ঠান্ডা জল ইউজ করবেন না, সবসময় চেষ্টা করবেন গরম জল ইউজ করেন। তো দেখুন আমি এটাকে এবার ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। মাঝে মধ্যেই ঢাকা খুলে সমস্ত কিছু নেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। লো ফ্লেমে করলে এরকমই আস্তে আস্তে মাংস থেকে জল বেরোবে, আর এই জলেই মাংসটা কুক হয়ে যাবে। তো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর মাংসটা যদি তলায় লেগে যায় ওই
পোড়া গন্ধ মাংসটায় চলে আসবে, তখন আর মাংসটা খেতে ভালো লাগবে না। তো মাঝে মধ্যে এরকমভাবে নেড়ে নেবেন। দেখুন কতটা জল বেরিয়েছে। এইভাবেই আমি বাকিটা রান্না হতে দেবো। আবার আমি ঢাকাটা বন্ধ করে দেবো, দিয়ে আবার এটাকে আমি রান্না হতে দেবো। মাংসটি রান্না হয়ে গেলে শেষে দেবো আমি গরম মশলা। আমি এটাকে শিলে বেটে নেবো। আমি এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করবো না, শিলে বাটা গরম মশলা ইউজ করবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম দারচিনি, 6টা এলাচ আর 5টা লবঙ্গ। এই সমস্ত কিছু আমি শিলে বেটে নেবো। নিয়ে এই গরম মশলাটাই আমি শেষে মাংসের শেষে ইউজ করব। আমি এগুলোকে বেটে নিই। আবার দেখুন আমি চাপাটা খুলে নিয়েছি, আপনাকে দেখিয়ে দিই কতটা জল বেরিয়েছে। দেখুন আমাকে আর আলাদা করে কোনো জলই অ্যাড করতে হবে না। এই মাংসের জলে মাংসটা ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। আর দেখুন মাংসের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আস্তে আস্তে কষাতে কষাতে একটু কালো কালো মতো হয়ে যাবে। তো আমি আবারও ঢাকা দিয়ে দেবো, কারণ আমার মাংসও এখনও সেদ্ধ হয়নি, আলুটাও সেদ্ধ হওয়া বাকি আছে। আবারও ঢাকা দিয়ে মাংসটা আমি কষাতে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম। এইভাবে মাংসটা হতে একটু টাইম লাগবে, যেহেতু আমি কড়াতে কষাচ্ছি। আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও ট্রান্সফার করে নিতে পারে, তো সময়টা কম লাগবে। দেখুন মাংসটার কালার কীরকম আস্তে আস্তে চেঞ্জ হয়ে এসছে। তো এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। আপনাদেরকে 10 মিনিট ছাড়াই নেড়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে। দেখুন আমি এক্সট্রা কোনো জল ইউজ করিনি। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই মাংসটা পুরোপুরি রান্না হচ্ছে। আর আমার আলুগুলো দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মাংস চেক করে দেখে নেব মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। মাংসটিও সেদ্ধ হয়ে গেছে 70%। আর একটুখানি সেদ্ধ হলে আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি আবার একটু কভার করে মাংসটা কষিয়ে নেব। দেখুন আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি, আমার মাংসটা একেবারে সুসেদ্ধ হয়ে গেছে আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে এসছে। এবার একটু নেড়ে নেবো। আমি নেড়ে নিলাম। কষা মাংস এরকম মানে কষা কষাই হয়। এবার আপনাদের যদি মনে হয় যে আপনারা আর একটু গ্রেভি রাখবেন, সেখানে আপনারা জল দিয়ে গ্রেভিটা অ্যাড করে নিতে পারেন। আমার আর গ্রেভি রাখার দরকার নেই, তো আমি এই অবস্থাতেই মাংসটাকে নামাবো। আর দেখুন আমার মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা এতে দিয়ে দেবো। তো দেখুন আমি গরম মশলা বাটাটা এতে দিয়ে দিলাম। এবার ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। তৈরি হয়ে গেল আমাদের মাটন কষা। এরপর আমি মাটনটা সার্ভ করে দেখাচ্ছি, যে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। জিনিসটা কালারটা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। এবার এটাকে আমি সার্ভ করে নিই, দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মাটন কষা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর আপনারাও একবার এটা ট্রাই করে দেখতে পারেন। আজকে এখানেই আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন প্রিয়াঙ্কার সাবেকি কিচেন।